সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার বিষয়ে একটি খবর প্রকাশিত হয়েছে এবং সেখানে শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তিনি ফিরে আসবেন ব্যাপারটা এরকম ভাবে অ্যাড্রেস করা হয়নি। বলা হচ্ছে যে তিনি প্রধানমন্ত্রী রূপেই বাংলাদেশে ফিরে আসবেন এবং বাংলাদেশের বেশ কয়েকটি গণমাধ্যম এই খবরটিকেও অনেক গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে। আপনারা জানেন বর্তমানের রাজনৈতিক পরিস্থিতি নানান ধরনের সমীকরণের মধ্য দিয়ে যাচ্ছে। সেই 2013 সালের শাহবাগ যেন আবারও নতুন করে জেগে ওঠার একটা চেষ্টা চলছে, অন্যদিকে শাপলা চত্বরে সেই দুঃসহ স্মৃতিও রয়েছে কারো কারো মনে। সবকিছু মিলিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি আবারও বাংলাদেশে ফিরে আসবেন? ফিরে আসলে তার পরিণতি কি হতে পারে বা তিনি কিভাবে বর্তমানে প্রতিকূল সময়ে বাংলাদেশে ফিরে আসার সাহস করছেন, এমন নানান খবর কিন্তু ছড়াচ্ছে বিভিন্ন মাধ্যমে। শেখ হাসিনার আজকে একটি বক্তব্য কিছুক্ষণ আগে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে। সেখানে তিনিও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানাচ্ছেন নানান বিষয় নিয়ে প্রতিবাদ করতে। তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি বক্তব্য রাখতেই পারেন এবং তিনি রেখেছেন, কিন্তু পরিস্থিতি কি তাই বলে? মূলত আসলে কি সম্ভব শেখ হাসিনার বাংলাদেশে এই মুহূর্তে ফিরে আসা? শেখ হাসিনা এক্ষেত্রে বেশ কিছু দিন তিনি সময় দিয়েছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে। তাদের ভাষ্য অনুযায়ী বা আওয়ামী লীগের ভাষ্য অনুযায়ী বা আওয়ামী লীগ যেটা মনে করে, তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বেশ কিছু সময় দিয়েছে এবং সেই সময়টুকুতে তারা দেখেছে মূলত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিশৃঙ্খল পরিস্থিতি কতটুকু তারা সামলে নিতে পারে। এবং এখনো যেহেতু বিশৃঙ্খল পরিস্থিতি চলছে, প্রতিনিয়তই আমরা ধর্ষণের খবর পাচ্ছি এবং আজকে সেই মাগুরা শিশু আসিয়া ধর্ষণের শিকার হয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেছে। তার মৃতদেহ হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয়েছে তার জন্মস্থানে এবং সেখানে তার নামাজে জানাজাও হয়ে গেছে, দাফনও হয়ে যাওয়ার কথা। এবং এই বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে এই অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে নানান ধরনের রাজনৈতিক আলাপ আলোচনা ঠাঁই পাচ্ছে বারে বারে। ভারতের দিক থেকে বলা হচ্ছে যে শেখ হাসিনা তিনি বাংলাদেশে ফিরবেন, তিনি প্রধানমন্ত্রী রূপেই ফিরবেন, যেটি আমরা শুভেন্দু অধিকারী, যিনি বিজেপির পশ্চিমবঙ্গের নেতা বা বিধানসভার তিনি নেতা, তিনি এর আগে থেকে অনেকদিন ধরে তিনি বলে আসছিলেন এই একই রকম কথা। কিন্তু শেখ হাসিনা কি করে বাংলাদেশে ফিরবেন বা সেই পরিস্থিতি কি করে তৈরি হবে, এটা কি শুধুমাত্র গাল গল্প নাকি এই কথার কোনো ধরনের ভিত্তি রয়েছে? শেখ হাসিনা 75-এর 15ই আগস্টের যেই ভয়াবহ পথ পরিবর্তন ঘটে গেল বাংলাদেশে, তার পরবর্তী সময়ে ভারতে অবস্থান নেওয়ার পরে 6 বছর পরে 81 সালে 17 মে তার ফিরে আসার সঙ্গে বর্তমানে তার যে ফিরে আসা, দুটার পরিবেশ পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। 81 সালে শেখ হাসিনা স্বজন হারানো একজন বাঙালি নারী, বাঙালি কন্যা হিসেবে তিনি এসেছেন, এতিম কন্যা হিসেবে তিনি বাংলাদেশে এসেছেন এবং তখন তার বিরুদ্ধে কোনো মামলা ছিল না, তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। তার বাবার করা রাজনৈতিক দল, যদিও ততদিনে তিনি নিজেও আওয়ামী লীগের সভাপতি হয়েছেন, সেই দল বাকশাল থেকে শুরু করে নানান ধরনের অভিযোগ ছিল, কিন্তু শেখ হাসিনা তখন একেবারেই এসেছেন একজন ভিকটিম হিসেবে। কিন্তু বর্তমান সময়ের এত বছর পরের 81 থেকে 25-এ শেখ হাসিনা অনেক পার্থক্য রয়েছে। এখানে তার বিরুদ্ধে পাহাড়সম অভিযোগ রয়েছে, গণহত্যার অভিযোগ রয়েছে, যদিও প্রতিটি কথোপকথনে বা প্রতিটি বক্তব্যে শেখ হাসিনা নিজেকে নির্দোষ হিসেবে দাবি করে থাকেন, কিন্তু সেটি আসলে কতটুকু নির্দোষ তিনি, সেটি তার প্রমাণের জন্য তাকে তো মূলত এটা ফেস করতে হবে। তিনি কি আদৌ এগুলো ফেস করার জন্য এই মুহূর্তে তিনি তৈরি, সেটা কিন্তু কোনোভাবেই আমরা সে ধরনের কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। তবে একটা জিনিস যেটা বর্তমানে সারা দেশব্যাপী যে ধরনের নারী নির্যাতন, সহিংসতা বা যৌন সহিংসতা, ধর্ষণের ঘটনা ঘটছে, সেই ঘটনার প্রতিবাদে 15 তারিখ, আজকে 13ই মার্চ, 15ই মার্চ গণজাগরণ বা শাহবাগে সেই গণজাগরণ মঞ্চ একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে এবং অনেকেই যারা আওয়ামী পন্থী মানুষজন রয়েছেন তারা অনেকেই মনে করছেন যে এই ঘটনার মধ্য দিয়ে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার পথ প্রশস্ত হবে। এটা কি নতুন ধরনের কোনো চাল কিনা, সে ব্যাপারে আসলে সময় যত গড়াবে ততই আমরা স্পষ্ট হতে থাকবো। তবে সেনাবাহিনী প্রধান যেভাবে তিনি বলেছেন, ফেব্রুয়ারি শেষের দিকে এসে কোনো ধরনের সংঘাত তিনি চান না, হানাহানি চান না, একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ডিসেম্বরের মধ্যে তিনি অনুষ্ঠান করতে চান। এবং এর পরবর্তী সময় আমরা দেখতে পেয়েছি যে নানান ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে, পরিস্থিতি খুব দ্রুততম সময়ের মধ্য দিয়ে পরিবর্তন হয়ে যাচ্ছে
এক ধরনের পরিস্থিতি অন্যরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি। নানান কিছু, আমি অনেক কিছু বলছি না, আপনারা নিজেরা সেটি এক্সপিরিয়েন্স করছেন বা আপনারা সেটি দেখছেন, আপনারা সেটি জানেন এবং আপনারা সেটি বোঝেন। তবে শেখ হাসিনার এই যে ফিরে আসার যে চেষ্টা, বা তিনি নিজেও কিন্তু তার বক্তব্যে বা তার ফোন কলে বা তার কথোপকথনে তিনি বারংবার বলে থাকেন তিনি ফিরে আসবেন এবং তিনি বলেন যে তিনি মহান রাব্বুল আলামিনের অশেষ কৃপায় তিনি এবারের মতো বেঁচে গিয়েছেন, কারণ তার হাতে কিছু অসমাপ্ত কাজ মহান রাব্বুল আলামিন করাতে চান। এই বক্তব্য বা এই ধরনের কথাবার্তা শেখ হাসিনা কেন বলছেন? তার মানে কি তিনি বাংলাদেশে ফিরে আসার কোনো ধরনের ক্লিয়ার ইন্ডিকেশন পেয়েছেন? আবার সমন্বয়ক যারা, যদিও সমন্বয়ক পদটি বিলুপ্ত, যে নাহিদ ইসলাম, তিনি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, তিনি বলেছেন যে যেহেতু দল গঠন হয়ে গেছে এখন আর সমন্বয়ক ব্যাপারটা আগের মতো নাই। তারা শুরুর দিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেবের পদত্যাগের দাবি করেছিলেন, সেটা আমরা দেখেছি যে ভণ্ডুল হয়ে গেছে, সেই দাবি পূরণ হয়নি এবং আমরা নানানভাবে দেখতে পাচ্ছি সেনাবাহিনী প্রধানের উপরেও নানান ধরনের তার পদত্যাগের বা তাকে সেনাবাহিনী প্রধানের পদ পাল্টে ফেলার নানান ধরনের কথাবার্তা বিভিন্ন মহলে আমরা শুনতে পেয়েছি, সেটাও আমরা দেখছি যে একেবারে অপরিবর্তনীয় রয়েছে। এখন শেখ হাসিনার চলে যাওয়ার পেছনে সেনাবাহিনীর দায় রয়েছে, এটা অনেকেই বলছেন, বা শেখ হাসিনাকে পর্যাপ্ত সময় দেয়া হয়নি, তিনি বক্তব্য রাখতে চেয়েছেন জাতির উদ্দেশ্যে, সেই সময় তাকে দেয়া হয়নি বক্তব্য রাখার, তাকে মাত্র 20-25 মিনিট বা 45 মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছে। এবং এক্ষেত্রে আরেকটা বিষয় খুব জোর গলায় বলা হয়েছিল এতদিন ধরে যে সেনাবাহিনী গুলি চালাতে চায়নি বলেই শেখ হাসিনার পতনটা ত্বরান্বিত হয়েছে। তো যাই ঘটুক না কেন, শেখ হাসিনার অ্যাপয়েন্টেড দুজন মানুষ কিন্তু বর্তমানে বাংলাদেশে রাষ্ট্রের শীর্ষস্থানীয় পদে রয়েছেন এবং এই দুজন মানুষ যে শেখ হাসিনার ফিরে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন না, সেই ব্যাপারে আমরা কতটুকু নিশ্চিত হতে পারি। বা তথ্য উপদেষ্টা তিনি মাহফুজ আলম সাহেব এই যে ঘোষণা দিয়ে ধানমন্ডি 32 নম্বর ভেঙে চুরে গড়িয়ে দেওয়া, এটি হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় একটি ভুল সিদ্ধান্ত, সেটি আমি মনে করি। এবং এটি কেন অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত বলে আমি মনে করছি, সেটি তো আমি বললাম একটু আগে যে সরকার এবং ছাত্রবাস সমন্বয়ক যারা, তারা মূলত আলাদা কোনো সত্তা নয়, তারা মূলত একই মুদ্রা, তারা এপিঠ এবং ওপিঠ। কারণ 32 নম্বর যদি সরকারের ইন্ধনে ভাঙা না হয় বা সরকার যদি না চায়, তাহলে 32 নম্বর রক্ষার জন্য চেষ্টা করতো, সেটা আমরা দেখতে পাইনি। উল্টো আমরা দেখতে পেয়েছি মধ্যরাতে আমাদের প্রধান উপদেষ্টা সাহেব তিনি নিজে তার একটি বিবৃতি দেওয়া হলো এবং সেখানে তিনি বলছেন যে এটা অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত। এবং এরপরে একেবারে দেখলাম যে মহা উৎসবে পুরো বাংলাদেশে বিভিন্ন আওয়ামী লীগের সাবেক যারা মন্ত্রী বা এমপি প্রভাবশালী যারা, তাদের বাড়িঘর একেবারে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, ভাঙচুর করে এই ঘটনাগুলো ঘটলো। এবং এটি অন্তর্বর্তীকালীন সরকারের অনেক বড় একটি ব্যর্থতা এবং এই ব্যর্থতার দায় কিন্তু পরবর্তী বেশ কয়েকটি প্রজন্মকে দিতে হবে, প্রজন্মের রাজনীতিবিদ যারা বা রাজনৈতিক দলগুলোকে দিতে হবে। কারণ রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। 75-15 আগস্ট আওয়ামী লীগ যে ধাক্কা খেয়েছে, তখনও অনেকেই মনে করেনি, অনেকেই ভাবতেও পারেনি যে আওয়ামী লীগ আবারও রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে। বর্তমান সময়ে এসে আওয়ামী লীগ যদিও অনেক বেশি পরিমাণে বেকায়দায় রয়েছে, তাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে নানান অভিযোগ থাকা সত্ত্বেও আওয়ামী লীগ নিঃশেষ হয়ে যায়নি, আওয়ামী লীগ শেষ হয়ে যায়নি। এবং আপনারা জানেন যে একই রকম অর্থ পাচার, অর্থ লোপাট, দুর্নীতির অভিযোগ বিএনপির বিরুদ্ধেও ছিল। বিগত 15.5 বছরের আওয়ামী লীগের শাসন আমলে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার বিএনপিকে কম চেষ্টা করেনি দমিয়ে রাখতে। বিএনপির প্রধান চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনিও দুর্নীতির দায়ে দণ্ডিত হয়ে তিনি কারাভোগ করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এখনো দেশের বাইরে রয়েছেন, এখনো দেশে তিনি ফিরতে পারেননি, মুচলেকা দিয়ে তাকে দেশ ছাড়তে হয়েছে, তিনি আর রাজনীতি করবেন না। প্রাথমিকভাবে হয়তোবা তাদেরকে দমিয়ে রাখা সম্ভব হয়েছিল, কিন্তু দেখেন বাংলাদেশ এই মুহূর্তে আওয়ামী লীগের বাইরে সবচেয়ে বড় দল কি? বিএনপি। সেই বেগম খালেদা জিয়া যিনি গত বেশ কয়েক বছর ধরে নিগৃহীত হয়েছেন, নিষ্পেষিত হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ দ্বারা, সেই বেগম খালেদা জিয়া কিন্তু এখন অনেকের ভালোবাসা কুড়াচ্ছেন। কেন কেন কুড়াচ্ছেন? কারণ সময় সবকিছু বদলে দিয়েছে। বাংলাদেশের মানুষ অনেকটাই ভুলো মনা। আগস্টে কি ঘটেছে সেটা মার্চে এসে মানুষ ওরকম ভাবে মনে রাখে না। আবেদন কমতে থাকে। কেন কমতে থাকে? কারণ আগস্ট পরবর্তী আমরা একটি আদর্শ শাসন পাইনি,
জনগণ একটি আদর্শ শাসন পায়নি, যে শাসন ব্যবস্থায় শুধুমাত্র জনগণের কথায় প্রতিফলিত হয়েছে, সেটা মানুষ পায়নি। যদি মানুষ সেটা পেত, তাহলে মানুষের মনে আগস্টের চেতনা আরো বেশি পরিমাণে জাগরুক হতো। একটা জিনিস আমাদের নেতারা, আমাদের রাজনৈতিক দলের যারা প্রধান, তারা, আমি বলবো এটা তারা ভুল করেন, অথবা এটা হতে পারে তাদের কোন একটা চাল। যেমন শেখ হাসিনার আওয়ামী লীগ বিগত 1.5 দশক ধরে যে প্রজন্মকে তারা সকল ধরনের সুযোগ সুবিধা দিল, ডিজিটালাইজড করলো পুরো বাংলাদেশকে, তথ্য প্রযুক্তিতে বাংলাদেশকে যা দেয় সেটা আওয়ামী লীগই তো দিয়েছে, অন্য দল থাকলে সে দল দিত। কিন্তু ঘটনাক্রমে গত 1.5 দশক ধরে পৃথিবী জুড়ে যেই তথ্য প্রযুক্তি যে উত্থান, সেই উত্থানের এই সময়টুকুতে ঘটনাক্রমে আওয়ামী লীগই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল। তো এই তরুণ প্রজন্ম গত 1.5 দশক ধরে আওয়ামী লীগের শাসন আমলে তারা বড় হয়েছে, এবং তারা দেখেছে যে আওয়ামী লীগের শাসন আমলে আপনারা দেখবেন যে সরকার জনগণের জন্য কতটুকু করে, তার চাইতে মানুষ মনে রাখে সরকার জনগণের জন্য কোনটা করেনি। এটা মানুষ মনে রাখে, নেগেটিভ জিনিসটা মানুষ মনে রাখে। গত 1.5 দশক ধরে আওয়ামী লীগের উপরে যে পাহাড় সম প্রত্যাশা, সেটা স্বাভাবিকভাবে পূরণ করতে পারেনি আওয়ামী লীগ, এবং সাধারণ মানুষের মধ্যে যতটুকু না ক্ষোভ, তার চাইতে বেশি এই তরুণ প্রজন্মের মধ্যে, নতুন প্রজন্মের মধ্যে যারা নতুন ভোটার। এবং সবশেষ জুলাই আগস্টে যে ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে নিরীহ ছাত্রদের উপর, সেটা দায় সম্পূর্ণভাবে আওয়ামী লীগের উপরে। কারণ ক্ষমতা আওয়ামী লীগের হাতে ছিল তখন। শেখ হাসিনা তখন রাষ্ট্র সরকার প্রধান ছিলেন। যেই ঘটাক না কেন এই ধরনের ঘটনাগুলো, দায় কিন্তু শেখ হাসিনা এড়াতে পারেন না, কারণ এগুলো রক্ষার দায় তার, জানমালের হেফাজতের দায় তার। একই রকম ভাবে 32 নম্বর একটি রাষ্ট্রীয় সম্পত্তি, জানমালের হেফাজতের দায় কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের। তাই আওয়ামী লীগ নাই হয়ে গেছে, আমি কথা একটা বলতে গিয়ে আসলে অন্য প্রসঙ্গে চলে এলাম, কারণ রাজনীতি এত বেশি ভাস্ট, এটা নিয়ে একটা বিষয় নিয়ে কথা বলতে গেলে অনেক বিষয় প্রাসঙ্গিক ভাবে চলে আসে এবং ভিডিও অনেক বড় হয়ে যায়। আমি যেটা বলছিলাম যে এই যে আওয়ামী লীগকে এখন অনেকেই যারা বলছেন নাই হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আওয়ামী লীগ হয়তো বা কয়েক বছরের জন্য তাকে থমকে দেওয়া যেত আওয়ামী লীগকে, যদি যেমন ভাবে 75 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে খুন করে আওয়ামী লীগকে প্রায় 20 বছর ক্ষমতার বাইরে রাখা সম্ভব হয়েছে, একই রকম ভাবে সেটা সম্ভব হতো যদি সেদিন গণভবনে 5 আগস্ট শেখ হাসিনার সাথে খুব বাজে ঘটনা ঘটতো, বা শেখ হাসিনাকে শেষ করে দেওয়া সম্ভব হতো। কিন্তু যেহেতু সেটা সম্ভব হয়নি, আমার মনে হয় না আওয়ামী লীগের বাংলাদেশে পুনরায় রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে ওঠা বা শেখ হাসিনার ফিরে আসা, এটা খুব বেশি পরিমাণে 75 15 আগস্টের পরে যে সংকট, সেই সংকটের চাইতো বেশি বলে আমার মনে হয় না। কারণ শেখ হাসিনা মানুষ হিসেবে খারাপ হন বা ভালো হন, যাই হন না কেন, সেই বিতর্কে না গিয়ে শেখ হাসিনার কনফিডেন্সের প্রতি একটা ভরসা আমার মনে হয় অনেকের রয়েছে। কারণ শেখ হাসিনা এমন এমন ব্যাপার তিনি করবেন বলেছেন, অনেক বাধা বিপত্তি ছিল। আমরা যদি পদ্মা সেতুর কথাও আমরা বলি, শেখ হাসিনা সেটি করে দেখিয়েছেন। হ্যাঁ, তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে, সেগুলোও সত্য হিসেবে ধরলেও এই ব্যাপারগুলো আপনাদেরকে সত্য হিসেবে ধরা উচিত। তাই আওয়ামী লীগকে একেবারে নিঃশেষ করে দেওয়ার জন্য যে প্ল্যান বা যে প্রচেষ্টা, 32 নাম্বার গুড়িয়ে দেয়া সহ, যে আওয়ামী লীগের তীর্থস্থান 32 নাম্বার গড়িয়ে দিলাম, নতুন প্রজন্ম আর আওয়ামী লীগকে স্মরণ করবে না, ভাববে না, তাদের মনে আওয়ামী চেতনা বা মুজিবের যে চেতনা সেটা রোপিত হবে না। ব্যাপারটা আসলে অতটাও সহজ হিসেব নয়। যদি সহজ হিসেব হতো তাহলে 75-এ কিন্তু 32 নাম্বার গড়িয়ে দেওয়া যেত, বরং 32 নাম্বার গড়িয়ে দিয়ে ধরেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি বেঁচে থাকতো, আওয়ামী লীগ এত কঠিন বা জনমনে এত বেশি পরিমাণে প্রথিত হতো না। কিছু কিছু নেগেটিভ ব্যাপার, কিছু কিছু হত্যাকাণ্ড, কিছু কিছু বিভৎস বিষয় জনমনে সহমর্মিতার সাথে সাথে একই রকম ভাবে যারা তাদের উপরে এই বিভৎসতা, নৃশংসতা চালায়, তাদের প্রতি জনগণ বিরূপ মনোভাব তৈরি হয় জনগণের।